নিঝুম আধার, শীতল বাতাস বইছে, কৃষ্ণ অম্বরে মেঘের ঘন ঘটা। বর্ষা দাঁড়িয়ে আছে মিতুর বাড়ির সামনে। দরজায় আঘাত করার আগেই আভাস পেল কিছু মাত্র দূরত্বে কারোর উপস্থিতি। মিতুর বাড়ির চারিপাশে হেঁটে যাওয়ার মতো জায়গা খালি রয়েছে। ছোটখাটো উঠান বলা যায়। এই উঠানের আশেপাশে বাঁশের বেড়া দেওয়া। বর্ষা দেখল লাইট পোস্টের নিয়ন আলোর কিছুটা এদিকেও আসছে। কেউ আছে কিনা একবার দেখে আসা উচিত। বর্ষা ধীর পায়ে এগিয়ে গেল। নিজেকে তৈরি করে নিল সে। যত এগোচ্ছে ততই একটি অবয়ব স্পষ্ট হচ্ছে, একটি পুরুষ অবয়ব। তার বিপরীত দিকে মুখ করে দাঁড়িয়ে আছে, দুই হাত পকেটে গুজে রাখা। অন্যদিকে পাশের বাড়িতে কেউ বোধ হয় স্পিকারে গান চালিয়ে রেখেছে, সেজন্য গানের সুর ভেসে আসছে। বর্ষা দাঁড়ালো সেখানে। কিছু লাইন শোনা গেল তখন। তুমি আছো আমি আছি তাই, অনুভবে তোমারে যে পাই, শুধু দুজনে, এই রাত তোমার আমার, ওই চাঁদ তোমার আমার, শুধু দুজনের। গানের স্বরলিপি যেন অদ্ভুত সমারোহ সৃষ্টি করল। আকাশ ফিরে দেখে বর্ষা দাঁড়িয়ে আছে। যদিও সে জানতো বর্ষা এসেছে কিছুক্ষণ হলো, শুধু তার ইচ্ছা হয় বর্ষাকে একটু অপেক্ষায় রাখতে। আকাশ বর্ষার আরেকটু নিকটে এসে থামল। এখন দুজনের মধ্যে মাত্র 1 হাত দূরত্ব। বাতাসে বর্ষার কেশ রাশি উড়ছে। দৃষ্টি বিস্ময় বিমূঢ়। 2 দিন ঘুমিয়ে ঘুমিয়ে চোখ মুখ ফুলে গেছে, তাতেও আকাশ মুগ্ধ হলো। 48 ঘন্টা দেখতে পারেনি বলে মনে হচ্ছে বহু বছর দেখেনি। কিন্তু এই পাষাণ নারী বুঝল না তার আকুলতা, না বুঝল তার তীব্র প্রেম। আকাশ বর্ষার মুখের ওপর আসতে থাকা অবিন্যস্ত চুল কানের পাশে গুজে দেয়। মোহময়ী প্রিয়তমার আবছায়া আধারিয়া রূপ তার অন্তরে ত্বরান্বিত স্রোতের সৃষ্টি করছে। একটা ভুল করার বাসনা হলো আকাশের, কিন্তু নিজেকে অতি কষ্টে সামলে নিয়ে ডাকল, বর্ষা, আপনার পা ঠিক আছে? হ্যাঁ, তবে আপনি এখানে কেন? বর্ষার কণ্ঠে দৃঢ়তা নেই, কোমলতাও ছিল না। প্রশ্নটা সে নিছকই অজুহাত মাত্র। আকাশ নির্নিমেষ চেয়ে থাকে। বর্ষাকে এই চাহনি ক্ষতবিক্ষত করল। যত পালাতে যায় ততই যেন এই মানুষটা তার কাছাকাছি চলে আসে। আকাশ গভীর কণ্ঠে উত্তর দিল, আপনার জন্যই। বর্ষণ শুরু হলো ছন্দ তুলে। আকাশ তা দেখে বর্ষাকে ছাউনির নিচে দাঁড় করায়, কিন্তু নিজে ভিজতে থাকে। এভাবে ভিজছেন কেন? একজনের প্রতি অভিমান জমেছিল, সেই অভিমানকে নির্বাসন দিচ্ছি। অভিমান বুঝি এভাবে নির্বাসন দেওয়া যায়? অবশ্যই দেওয়া যায়। বৃষ্টির মেয়াদ 2 মিনিটও টিকল না, থেমে গেল সে। বর্ষা দেখল আকাশ অনেকটাই ভিজে গেছে। কপালে লেপটে গেছে ছোট ছোট কোঁকড়ানো চুলগুলো, তা হতে টপ টপ করে জল পড়ছে। চেহারায় একটা অদ্ভুত মাদকতা ছেয়ে রয়েছে। বর্ষা নীরবতা ভাঙল। আকাশ, হ্যাঁ, একটা কথা বলবো। আপনাকে কোনো কথা বলতে কখনো কি নিষেধ করেছি? না, করেননি। তাহলে কথা বলার আগে পারমিশন নিতে হয় কেন? আচ্ছা, নেব না আর, সেটাই ভালো হবে। এবার বলুন, কি বলছিলেন? বলছিলাম যে আপনি একজন সুদর্শন পুরুষ। কথাটা শেষ করেই বর্ষা নীরব হয়ে যায়। অল্প লজ্জা লজ্জা লাগছে তার। এর পূর্বে কোনোদিন কোনো পুরুষকে সে এভাবে প্রশংসা করেনি। আকাশ বর্ষার একেবারে কাছে এসে কণ্ঠ খাদে নামায়। তাই? বর্ষা কোনো রকমে বলে, হ্যাঁ তাই। আপনি বলেছেন, তার মানে আমি নিশ্চয়ই সুদর্শন। আমি না বললেও সত্য কি আর পাল্টায়? পাল্টায় না, কিন্তু পুরুষের কাছে সে সত্যের অস্তিত্ব তেমন চোখে পড়ে না, যতক্ষণ না তার প্রিয় নারী সেটা উচ্চারণ করে। আপনার অদ্ভুত যুক্তিদের সঙ্গে আমি পারবো না, অথচ আমার সব যুক্তি আপনার কাছে এসেই পরাজয় স্বীকার করে। নিয়ন আলো দুজন মানব মানবীর চেহারার উপর ছায়া ফেলে। তারা একে অপরের সহিত নীরবতা বিনিময় করল কিছুক্ষণ। তৎমধ্যে অদূর হতে ভেসে আসে মিতুর গলা। আকাশ বর্ষার নিকট থেকে সরে আসলো তৎক্ষণাৎ। আকাশদা, বর্ষাদি, তোমরা দুজন কোথায়? আকাশ বলল, এই তো মিতু, আমরা এখানে। মিতু দুজনের কাছাকাছি এসে থামল। আকাশকে দেখে হাসলেও বুকের সাথে হাত ভাঁজ করে দাঁড়িয়ে থাকা বর্ষাকে দেখে ভয়ে ঢোক গিলল। কপালে তার শনি নাচছে বুঝল মিতু। শোনা গেল বর্ষার গম্ভীর কণ্ঠ, এবার আসছে মূল প্রশ্ন। আকাশ, আপনার সঙ্গে মিতুর পরিচয় কিভাবে হলো?
উত্তরটা হলো মিতু আমার ভাগ্নি অরুকে পড়ায়, সেই সূত্রেই পরিচয়। মিতু সম্মতি প্রকাশ করে বলল, হ্যাঁ বর্ষাদি, আকাশদা কয়েকবার আমাকে ঘর অবধি দিয়েও গেছে, বেশি দেরি হতো বলে। বর্ষা কিছুক্ষণ দুজনের দিকে সন্দিগ্ধ দৃষ্টিতে চেয়ে রইল। কণ্ঠে শ্লেষ নিয়ে বলে, তোর সত্যি গ্রামার বোঝার ছিল বলে তো মনে হচ্ছে না। হ্যাঁ রে মিতু, দুদিনে আকাশ তোর এতই প্রিয় হলো যে আমার থেকে সব লুকিয়ে তার তরফদারি করছিস? ভালো, খুব ভালো। কথা শেষ করে দুজনের দিকে একবার তাকিয়ে প্রস্থান নিল বর্ষা। তার শেষোক্ত কথায় আহত হয় মিতু। এর আগে কখনো বর্ষা তার সঙ্গে এভাবে কথা বলেনি। সে তো বর্ষার ভালোর জন্যই আকাশের সঙ্গ দিচ্ছিল, কিন্তু সেই তাকে ভুল বুঝল ভেবে মিতুর চোখে জল চলে আসে। আকাশ দীর্ঘশ্বাস ফেলে বলল, মন খারাপ করো না মিতু, তোমার দিদির খানিকটা অভিমান হয়েছে তোমার উপর। আসলে তোমাকে খুব ভালোবাসে কি না? মিতু চোখ মুছে বলল, ঠিক বলেছ আকাশদা, তবে আমার মনে হয় অভিমান একা আমার ওপর নয়, তোমার ওপরও কিছু আছে। আকাশ মলিন হাসে। বর্ষার অভিমান কখনোই কি তাকে ঘিরে হতে পারে? হয়তো কখনোই না। বর্ষা বাড়ি ফিরছে। বর্ষা একটু ভেবে দেখলো আসলে তার মিতুর প্রতি কোনো অভিযোগ নেই, খারাপ লাগাটাও তেমন নেই। তাহলে অভিমান কার প্রতি? আকাশের প্রতি। সেই অভিমান এভাবে মিতুর মাধ্যমে প্রকাশ পেল? হতে পারে। আকাশ একবার বলতে পারত সে মিতুকে চেনে, কিন্তু এসব কথা সে বর্ষাকে বলবেই কেন? বর্ষা তো তার কেউ হয় না। এরকম সব কথা ভাবতে ভাবতে ফিরছে বর্ষা। কিছু একটা অনুভব করলো সে। আকাশ পেছনে পেছনে কেন আসছেন? পেছনে মুড়ে দেখলো কেউ নেই, কিন্তু তার স্পষ্ট মনে হলো কেউ আসছে সাথে সাথে। বর্ষা এইমাত্র ফেলে আসা গলিটার সামনে এসে দাঁড়ালো। সেখানে দেখে আকাশ দুটো কুকুরের সঙ্গে বেশ ভাব জমাচ্ছে। এমন দৃশ্য দেখে বর্ষার তীক্ষ্ণ দৃষ্টি শিথিল হলো। আকাশ বর্ষাকে দেখে বলল, আপনি এখানে? এমনি। আপনি এখনো বাড়ি ফেরেননি কেন? এই যাচ্ছিলাম। আচ্ছা বর্ষা, আপনি কি মিতুর ওপর সত্যি সত্যি রাগ করে আছেন? যদি করে থাকেন তাহলে বলবো ওর ওপর রাগ করে থাকবেন না। এখানে সব দোষ আমার, অ্যান্ড আই অ্যাম সরি ফর দ্যাট। বর্ষা কিছুক্ষণ চুপচাপ তাকিয়ে থাকে আকাশের দিকে, তারপর বলল, এত সহজে আপনাকে ক্ষমা করব না? তার মানে আপনার রাগটা আমার ওপরেই? সেসব জানি না। ঠিক আছে, জানলেন না, তবে ঠিক কি করলেই অধমকে ক্ষমা করা যাবে তা তো আমি বলবো না। বেশ। বলেই আকাশ বর্ষার সামনে হাঁটু গেড়ে বসে পড়ল। নিজের কান ধরে আবারও বলল, এবার কি ক্ষমা করা যাবে? এই এই রাস্তার মাঝখানে এভাবে বসছেন কেন? উঠুন, উঠুন আগে। আপনি ক্ষমা না করা অবধি উঠব না। তাহলে আপনি বসে থাকুন, আমি গেলাম। আমি জানি আপনি এভাবে আমাকে রেখে যাবেন না, আর যদি যাই সেটা ভেবে দেখার প্রয়োজন বোধ করিনি। বর্ষা নিঃশ্বাস ফেলল। নিজের কালো ওড়নার কোনা হাতে পেঁচাতে পেঁচাতে বলে উঠল, ক্ষমা করেছি, উঠুন এবার। আমার দিকে তাকিয়ে বলুন তারপর। বর্ষা আশেপাশে একবার সাবধানী নজর বুলিয়ে আকাশের পানে চাইল। ক্ষমা করেছি, এবার উঠে আমাকে কৃতার্থ করা হোক। আকাশ উঠে দাঁড়িয়ে বলল, ধন্যবাদ মিস বর্ষা। আপনি যে দিন দিন পাগল হয়ে যাচ্ছেন সেটা কি লক্ষ্য করেছেন? বলেছিলাম না আপনাকে দেখলে নিজেকে সামলাতে পারি না। আপনাকে কিছু বলাই পাপ। আমি গেলাম গিয়ে। বলে তড়িঘড়ি করে চলে গেল বর্ষা। সেটা দেখে অবশ্য আকাশ হেসে দেয়। উচ্চস্বরে বলল, আমি যতদিন আছি আপনাকে জ্বালাতন করে যাব বর্ষা, আমার কাছ থেকে আপনার নিস্তার নেই। আজ প্রকৃতির মন ভালো, তাই অন্তরিক্ষে কোমল মেঘ রয়েছে কিছু। তাদের পাশ কাটিয়ে ফকফকা রোদ প্রবেশ করছে। বর্ষা এখন তাদের রান্নাঘরে সকালের জলখাবার বানাচ্ছে। মীনাক্ষী বাজারে গিয়েছেন, তিনি বেশিরভাগ বাজার করতে যান। বর্ষার খুব একটা যাওয়া হয় না। আলুর ঝুড়ি খুলে দেখে মাত্র 2টো আলু পড়ে আছে। মাকে জানিয়ে দেওয়া প্রয়োজন ভেবে মীনাক্ষীকে ফোন করলো বর্ষা। হ্যালো। হ্যাঁ বলো। তুমি বাজার থেকে আলু নিয়েছো কি? হ্যাঁ নিয়েছি, তুমি চিন্তা করো না। আরেকটা কথা, আমার এক পুরনো স্টুডেন্ট সঙ্গে আসছে, আমরা কিছুক্ষণের মধ্যেই ঢুকবো, কেমন? ঠিক আছে, তোমরা সাবধানে আসো, আমি রাখছি। ফোন রেখে দেয় বর্ষা। মনে মনে ভাবে, মায়ের কোন পুরনো স্টুডেন্ট আসতে পারে? বর্ষার স্কুলেই তো একটা সময় তিনি শিক্ষকতা করতেন, সেখানে বহু কেউ ছিল, হয়তো তাদেরই একজন। বর্ষার মনে পড়ে যায় তখনকার কথা। মাকে স্কুলে পেয়েও কেমন পরের মতো ভান করতে হতো। টিচাররা বাদে কেউই সেভাবে জানতো না মীনাক্ষীর 2 মেয়ে তারই স্কুলে পড়ে।
কলিং বেল বেজে উঠতেই বর্ষা দরজা খুলতে এগিয়ে যায়। প্রথমে দেখতে পারে নিজের জননীকে। ওনার হাত থেকে সব জিনিসপত্র নিয়ে আলগোছে দৃষ্টি পড়ে মীনাক্ষীর পেছনে দাঁড়িয়ে থাকা মানুষটার উপর। সঙ্গে সঙ্গে চক্ষু চড়ক গাছ হয়ে যায়। বর্ষাকে দেখে এক চোখ মারল আকাশ। বর্ষা উচ্চস্বরে বলে ওঠে, আপনি এখানে? মীনাক্ষী বর্ষার চড়াও হওয়া কণ্ঠস্বর শুনে একটু অবাক হলেন। তুমি আকাশকে চেনো? ওই আর কি, চিনি তো, জড়তার সহিত উত্তর দেয় বর্ষা। মুখে তার চিন্তার ভাঁজ স্পষ্ট। আকাশ বেশ প্রফুল্ল কণ্ঠে বলল, হ্যাঁ ম্যাম, ওনাকে বেশ দিন ধরে চিনি। কয়েকবার গঙ্গার ঘাটে দেখা হয়েছিল, সেখানে বর্ষা একবার আমায় হেল্প করেছিলেন। মীনাক্ষী জিজ্ঞেস করলেন, বর্ষা তোমার কি হেল্প করেছিল? আকাশ একবার তাকালো বর্ষার দিকে, দেখে সে রাগান্বিত দৃষ্টিতে চেয়ে আছে। বলল, আমার জীবনে একটা খুব মহামূল্যবান জিনিস উনি খুঁজে দিয়েছিলেন। ও, এই দেখো কি অবস্থা, তোমাকে বাইরে দাঁড় করিয়ে রেখেছি। আর বর্ষা, তোমারও কাণ্ডজ্ঞান নেই? একবার বলা উচিত ছিল তো। আসো আকাশ, ভেতরে আসো। না না ম্যাম, আজ আমার একটু তাড়া আছে, আমি অন্য একদিন আসব। তা বললে কি হয়? এভাবে দরজা থেকে ফিরে যেতে দিতে পারি না। অন্তত এক কাপ চা খেয়ে যাও। বর্ষা, তুমি একটু চা করে আনো। বর্ষা একবার আকাশের দিকে তাকিয়ে চলে গেল। ম্যামের কথায় অগত্যা আকাশকে ভেতরে আসতে হয়। মনে মনে ভাবছে, রেগে গিয়ে বর্ষা তার চায়ে বিষ না মিশিয়ে দেয়। এত তাড়াতাড়ি মরে গেলে তো চলবে না, অন্তত তার আগে এই রাগান্বিত গম্ভীর নারীর মুখ থেকে ভালোবাসি কথাটা শুনতেই হবে। কিন্তু সেটা শুনে নিলে তো সংসার পাতার ইচ্ছা তীব্র হয়ে উঠবে, তখন যে একেবারেই মরতে পারবে না। নিন আপনার চা। বর্ষার কণ্ঠে ঘোর ভাঙল আকাশের। চা দিয়ে চলে যাচ্ছিল বর্ষা, কিন্তু মীনাক্ষীর নিষেধাজ্ঞার জন্য থাকতে হয়। বর্ষা চুপচাপ বসে রইল। দেখে আকাশের সঙ্গে তার মা বেশ মন খুলে গল্প করছেন। মাকে সচরাচর এত মন খুলে কথা বলতে সে দেখেনি। আজ অবশ্য ভালোই লাগছে বিষয়টা। মীনাক্ষী তখন বলেছেন, জানো বর্ষা, আকাশ পড়াশোনার সাথে সাথে ফুটবলে খুব ভালো ছিল, কিন্তু সেসবের পাশাপাশি খুব দুষ্টুমিও করত। কথাগুলো শুনে আকাশ খানিকটা লজ্জা পায়। বর্ষা শুনে বিড়বিড় করল, সে তো দেখেই বোঝা যায়। বর্ষার কথা আকাশের কানে গেলেও মীনাক্ষী ঠিক বুঝতে পারেন না। বর্ষা, কিছু বললে তুমি? না না মা, কিছুই বলিনি। আচ্ছা তোমরা থাকো, আমি 2 মিনিটে আসছি। কথাটা শেষ করে মীনাক্ষী ঘরের দিকে চলে যান। আকাশ বর্ষার পাশে এসে বসতে বসতে বলল, আমাকে এখানে দেখে কেমন লাগছে মিস বর্ষা? বর্ষা বিরক্তি প্রকাশ করে বলল, খুব খারাপ। আপনি আমার মাকে কোথায় পেলেন? অশোকনগরের রাস্তা দিয়ে যাচ্ছিলাম, তখনই চিনতে পারলাম। সত্যি কথা বলতে আমি জানতাম না মীনাক্ষী ম্যাম আপনার মা। আপনার এই কথা বিশ্বাস করতে পারলাম না। তার মানে অন্য সব কথা বিশ্বাস করেন? তখন ওসব মিথ্যে কথা বললেন কেন? কোন কথা মিথ্যে বললাম? ওই যে আমি নাকি আপনার কোনো মহামূল্যবান জিনিস খুঁজে দিয়েছি। আমি আপনাকে কোনো সাহায্যই তো করিনি, বরঞ্চ আপনিই করেছেন। আকাশ আলতো হেসে বলল, আপনি জানেন না বর্ষা, আপনি অজান্তেই আমার অনেক সাহায্য করেছেন। আপনাকে দেখে শিখেছি জীবনে শত দুঃখের মাঝেও অন্যদের মুখে কিভাবে হাসি ফুটিয়ে তুলতে হয়, ভালোবাসতে হয়। আপনি আমার জীবনে অর্থ দিয়েছেন, আর জীবনে কোনো অর্থ না থাকলে বাঁচার কোনো মানেও থাকে না। সে হিসেবে আমি কোনো মিথ্যে কথা বলিনি। বর্ষা এই কথার কি উত্তর দেবে সেটা তার বোধগম্য হয় না। আসলেই কি এ কথার কোনো উত্তর হয়? তা নীরব থাকে, শুধুই নিঃশ্বাস ফেলে। আকাশের নির্নিমেষ দৃষ্টি দেখে স্বগতোক্তি করল, যদি আমার মধ্যে অতই মায়া মমতা ভালোবাসা থাকতো, তবে কি আপনাকে না ভালোবেসে থাকতে পারতাম আকাশ? কিন্তু কই, পারি না যে। আপনি আমার জীবনে আরও আগে আসলে পারতেন, তাহলে বোধহয় আমার এতখানি পাষাণ হতে হতো না। বেলা গড়িয়ে এখন রাতের প্রহর। বর্ষা নিজের মায়ের কক্ষের সামনে দাঁড়িয়ে কি যেন ভাবনায় মশগুল। কিছু একটা বলতে এসেছিল, কিন্তু আপাতত সেটা ভুলে গেছে। বিষয়টা হয়তো মনে রাখার মতো ছিল না। বর্ষা, তুমি এখানে? মীনাক্ষীর কণ্ঠে হুঁশ ফিরল বর্ষার। সে একবার হতচকিত হওয়ার পরপরই নিজেকে সামলে নিল। হ্যাঁ, আসলে তোমাকে কিছু জিজ্ঞেস করার ছিল, কিন্তু কিভাবে জিজ্ঞেস করব বুঝতে পারছি না। এত সংকোচ করার কিছু নেই, আমি তোমার মা। আমাকে নিয়ে কিছু জিজ্ঞেস থাকলে সেটা নির্দ্বিধায় করো। ঠিক আছে, আমি স্পষ্ট করেই বলছি, তুমি কি আমার কাছ থেকে কিছু আড়াল করছো? কেন জানি আমার বিষয়টা তেমনই মনে হচ্ছে। মীনাক্ষী কিছুটা অন্যমনস্ক হলেন, কিন্তু পর মুহূর্তেই বললেন, চলো আগে একটু বসি। তোমাকে কিভাবে বলবো ভেবে পাচ্ছিলাম না। ভালোই হলো তুমি জিজ্ঞেস করলে। দুজন খাটের ওপর বসে। মীনাক্ষী কিছুক্ষণ মৌন থাকেন, অতঃপর নীরবতা ছেদ করে বললেন, তোমার বাবা ফিরে আসতে চাইছেন। কথাটা শুনে কিছুক্ষণ নীরব থাকলো বর্ষা, তারপর হঠাৎ করে হেসে ওঠে। মীনাক্ষী বিস্ময় নিয়ে চেয়ে দেখেন বর্ষার সে অট্ট হাসি। মেয়েটা এত জোরে কখনোই হাসে না,
এটা আদৌ হাসি না অন্য কিছু? কি হলো বর্ষা, তুমি এরকম হাসছো কেন? কিছু হয়নি। তা তোমার কি মত? তুমি কি চাইছো ফিরে আসুক? মীনাক্ষী নিশ্চুপ থাকেন। বর্ষা এর অর্থ বুঝল। ফিরিয়ে আনতে চাইছো তাহলে? বেশ তো। আসলে আমি আর বিশেষ করে তোমার বাবা তোমার মত জানতে চাইছে। তুমি কি চাও? বর্ষা পুনর্বার হাসে, বলে, তোমাদের বিয়ে হয়েছিল তখন আমি ছিলাম না। তোমাদের বিচ্ছেদ হয়েছিল সেটাও তোমাদেরই ইচ্ছায়। তোমরা আবার এক হতে চাইছো, সেখানে নতুন করে আমার মতের কি প্রয়োজন? মীনাক্ষী মাথা নিচু করে নেন। পাথরের মতো শক্ত মানুষটার চোখে বহুদিন পর জল জমতে শুরু করেছে। বর্ষা বলল, তোমরা যেটা ভালো বুঝছো সেটাই করো, আমার দিক দিয়ে কোনো বাধা পাবে না। তবে আমার দুটো প্রশ্ন রয়েছে। যখন তোমার ছোট মেয়ে মারা গেল তখন ওই মানুষটা কোথায় ছিল? যখন তুমি অসুস্থ হয়ে সংসার টানার চিন্তায় শেষ হয়ে যাচ্ছিলে তখনই বা কোথায় ছিল? মীনাক্ষী দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, ওই সময়টায় সে বিদেশে ছিল, না থাকার জন্য প্রতিদিন আফসোসও করে। আচ্ছা, আমি ঘরে গেলাম বলে বর্ষা দ্রুত পদে প্রস্থান নেয়। নিজের ঘরে এসে দরজা ভিড়িয়ে দিয়েছে বর্ষা। গলায় কেমন দলা পাকিয়ে আছে যেন, বুকটা ধড়ফড় করছে, চোখ জ্বলছে, কিন্তু কাঁদতে পারছে না। আহা, সে কি এক বিষাক্ত যন্ত্রণা! খাটের পায়ায় হেলান দিয়ে মেঝেতে বসেছিল বর্ষা। তখনই খাটে থাকা ফোনটা বেজে ওঠে। আকাশ প্রতিদিন এই সময় ফোন করে তাকে। কিছু সময় ফোন ধরে, কিছু সময় ধরে না। আজ কি যেন ভেবে ফোন ধরল বর্ষা। আজ দেখছি আমার ভালো দিন, আপনার হাতে চা খুব ভালো, এটা বলতেই ফোন করেছিলাম আর কি। কোনো উত্তর না পেয়ে আকাশ পুনর্বার বলল, হ্যালো বর্ষা, আমার কথা শুনতে পারছেন? বর্ষা কোনো উত্তর দিতে পারে না। গলা চেপে রাখার মতো অনুভূতি হচ্ছে তার। আকাশ শুধু বর্ষার নিঃশ্বাসের শব্দ শুনতে পারছে। এবার উৎকণ্ঠা নিয়ে বলল, বর্ষা, আপনি ঠিক আছেন? বর্ষা কোনো মতে বলে, হ্যাঁ। আকাশ বর্ষার কণ্ঠস্বর শুনে যা বোঝার বুঝে নেয়। বলে, বর্ষা দাঁড়িয়ে আছে বারান্দায় এক ভীষণ নির্লিপ্ত ভাব নিয়ে। কিছুক্ষণ আগের হওয়া যন্ত্রণা এখনো কমেনি, চোখ এখনো জ্বলছে, কিছু বলারও ঠিক শক্তি পাচ্ছে না। তখন আকাশ কিছু একটা বলতে যাচ্ছিল, কিন্তু বর্ষা সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। কোনো রকম উঠে এসে বারান্দায় দাঁড়িয়েছে প্রায় 10 মিনিট হলো। শূন্যের পানে চেয়ে থাকতে থাকতে হঠাৎ মনে হলো কোনো গাড়ি এসে থেমেছে ঘরের সামনে। বর্ষা দৃষ্টি ঘুরিয়ে দেখলো আকাশ সেখানে দাঁড়িয়ে, ইশারায় ফোন ধরতে বলছে। বর্ষা যন্ত্রের মতো ঘরে ঢুকে ফোন ধরল, বাইরে আসুন। আকাশের কথা শুনে বর্ষা আবারও যন্ত্রের মতো ফোন রেখে গায়ে ওড়না জড়িয়ে নিচে নেমে যায়। দরজা খুলে বেরিয়ে গেল, কিন্তু এতটাই বেহুশ যে টের পেল না মীনাক্ষী এখনও জেগে আছেন। মেয়েকে বেরিয়ে যেতে দেখে নিঃশ্বাস ফেললেন। ওনার আফসোস হলেও একটা নিশ্চিন্ততা বোধ থাকলো। বর্ষাকে দেখে হাঁপ ছাড়ে আকাশ, বলল, চলুন আমার সাথে। বর্ষা আকাশকে অনুসরণ করে গাড়িতে বসে। আকাশ বর্ষাকে একটু খুঁটিয়ে দেখল, মেয়েটার চোখ লাল হয়ে আছে, চুল এলোমেলো, কোনো কথাও বলছে না, ভীষণ অস্বাভাবিক ঠেকছে। নিজের সিট বেল্ট ঠিক করে লাগাতে পারছিল না দেখে আকাশ সেটা ঠিকভাবে লাগিয়ে দিল। কিছু সময়ের ব্যবধানে দুজনে গঙ্গার ঘাটে পৌঁছায়। বর্ষার মধ্যে কোনো প্রতিক্রিয়া নেই, যেন কোনো নির্জীব প্রতিমা। আকাশের কথা মতো গাড়ি থেকে নামলো বর্ষা, এগিয়ে গেল গঙ্গার দিকে। নিস্তব্ধ চারিদিক, কেবলই স্রোতের রিক্ত সুর ভেসে আসছে। আকাশ বর্ষার পাশে এসে দাঁড়ায়। বর্ষা, আমার দিকে তাকান। বর্ষা তাকায় আকাশের দিকে। বর্ষা টের পায় আকাশের উৎকণ্ঠা। এতক্ষণ যা করেছে সেটা পুরোপুরি বেঘরে করেনি, কিন্তু কেনই বা আকাশের কথা শুনে তার সঙ্গে এত দূর এলো সেটাও ঠিক জানে না বর্ষা। আকাশ বর্ষার এক হাত নিজের বলিষ্ঠ দু হাতের মাঝে নিয়ে নিল। আপনার দুঃখের অন্তত কিছুটা ভার কি এই আমাকে দেওয়া যায় না? আকাশের এমন কাতর কণ্ঠে অনুরোধ শুনে বর্ষার মধ্যে কি যেন হলো। চকিতে আকাশের বুক দখল করে নিয়ে 2 হাতে জড়িয়ে ধরল তাকে। বর্ষার এহেন কার্যকলাপে এক মুহূর্তের জন্য বেবাক হয়ে যায় আকাশ। কথা হারিয়ে ফেলে সে। ঘোর ভাঙে যখন টের পেল বর্ষা হেঁচকি তুলে কাঁদছে। আকাশ বর্ষার মাথায় যত্ন করে হাত বুলিয়ে দিতে লাগলো। খুব ইচ্ছা করলো এই নারীকে শক্ত করে নিজের বাহুডোরে আবদ্ধ করতে, কিন্তু সেই অধিকার যে তার নেই। তাই শত কষ্টে নিজ সত্তাকে দমিয়ে রাখল। আকাশের হাত বোলানোর ফলে বর্ষার কান্না আরেকটু বাড়ল। আকাশ তা দেখে গভীর অথচ ধীর কণ্ঠে বলল, যত জমানো দুঃখ আছে আপনার সেসব শ্রাবণের মতো ঝরিয়ে দিন বর্ষা। আপনার বিষণ্ণতা জানুক তারও ঝরে পড়ার একটা একান্ত স্থান রয়েছে। জলস্রোত হুটহাট এসে পারে আছড়ে পড়ছে।
দুজন মানব মানবী পাশাপাশি বসে আছে। কান্না থামার পর আকাশ বর্ষাকে সেই ঢালু জায়গাটায় নিয়ে এসে বসায়, সাথে নিজেও বসে। এতক্ষণে নীরবতা ভাঙল বর্ষার। সরি। আকাশ একটু অবাক হয়ে জিজ্ঞেস করল, কিসের জন্য? কি এক যাতা কাণ্ড ঘটিয়ে ফেললাম তখন ওভাবে আপনাকে? কথা শেষ না করেই মাথা নামিয়ে নেয় বর্ষা, ঠোঁট ফাঁক করে নিঃশ্বাস ফেলে। আকাশ এক পলক তাকিয়ে বলল, আপনি জানেন না বর্ষা, আপনার কাছে যেটা মাত্রই একখানা যাতা কাণ্ড, সেটা আমার কাছে আপনি ছাড়াও জীবন কাটানোর একটা মাধ্যম হয়ে থেকে যাবে। এই মুহূর্তটাকে নিয়ে আমি বহু জীবন বাঁচতে পারবো। বর্ষার ভেতরটা আবারও হু হু করে ওঠে, চোখ দিয়ে জল ঝরল সেই সাথে। আকাশ তা দেখে বলল, ওই দেখো আবার কাঁদে। আচ্ছা, আপনি এত কান্না জমিয়ে এতদিন ছিলেন কিভাবে? কি জানি আকাশ, কিভাবে যেন এত বছর কেটে গেছে, একদিনও মন খুলে কাঁদতে পারিনি। আপনার কথা শুনলে আমার কেমন যেন লাগে, ঝরঝর করে কাঁদতে ইচ্ছা করে। আজ শেষমেশ সেটা করেই ফেললাম। আচ্ছা বর্ষা, আমাকে কি বলা যায় না আপনার জীবনের সেসব কথা যেগুলো এত কষ্ট দেয় আপনাকে? বলা যায় আকাশ, আমি বলতে পারি না, শব্দগুলো কেমন হারিয়ে হারিয়ে যায়। আপনি শুরু করুন, আমি ঠিক শব্দ খুঁজে নেব। বর্ষা একবার তাকায় আকাশের দিকে, দেখে আশ্বস্তপূর্ণ চাহনি নিয়ে চেয়ে আছে আকাশ। বর্ষা একটু চুপ থেকে বলতে লাগলো সেসব কথা যেগুলো সে কোনোদিন কারোর কাছে প্রকাশ্যে বলেনি। আকাশ একজন দারুণ শ্রোতার ভূমিকা পালন করলো। এই তো আমার জীবন, কিছু অভাব এবং একটা ভীষণ আক্ষেপ। যদিও সেসব অভাব আর কষ্ট দেয় না, ভাবায় না খুব একটা, কিন্তু নিজের প্রতি একটা অভিযোগ আমার কোনোদিন যাবে না। যদি সত্যি কোনো দোষ থাকতো তাহলে নিজেকে দোষ দিতেন, তাও মানা যেত। কিন্তু অর্ষার মৃত্যুর জন্য আপনার নিজেকে দায়ী কেন মনে হয়? আপনি জেনে শুনে তো কিছুই করেননি, সেখানে নিজের প্রতি অভিযোগ কিসের? যেখানে বুঝতে পারেননি উপসর্গগুলো কোনো সিরিয়াস কিছুর হতে পারে, নিজেও যথেষ্ট নির্বোধ ছিলেন, তাহলে দোষ কাকেই বা দেওয়া যায়? তবুও একটা আক্ষেপ থেকেই যায়। যার উপর আপনার নিয়ন্ত্রণ নেই, সেটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা বা না করতে পারায় সেটার প্রতি আক্ষেপকে প্রশ্রয় দেওয়া কি উচিত হবে? আকাশের কথা শুনে বর্ষা মৌন থাকে। কথাগুলো ফেলে দেওয়ার মতো নয়, বরং খুব সত্যি কথা। মানুষ এমনভাবেই কত অহেতুক বেদনা আঁকড়ে থাকে, সেটাকে ছেড়ে দিতেও একটা লজ্জা বোধ হয়, যেমন এই মুহূর্তে বর্ষার হচ্ছে। আচ্ছা আকাশ, মানুষ হারিয়ে যায় কেন? যাদেরই একটু ভালোবেসেছি তারাই জীবন থেকে কেমন হারিয়ে গেছে। ছোটবেলায় নাকি আমি বাবাকে খুব ভালোবাসতাম, সেই বাবা জীবন থেকে হারিয়ে গেল। অর্ষা আমার খুব কাছের ছিল, সে একেবারেই চলে গেছে। চাইলেও ওকে দেখতে পারবো না, ছুঁতে পারবো না। এই জগতে কেউ কি চিরস্থায়ী হয়? মানুষ কেন, একদিন নিজের প্রতিটা সঞ্চয় এখানে রেখে চলে যেতে হবে, আর বাকি যারা রয়ে গেছে তাদের দিকে একবারও চোখ গেল না? ম্যাম বলুন অথবা মিতু, এই মানুষগুলো কত ভালোবাসে আপনাকে, তাদেরকে এড়িয়ে যাওয়া কি উচিত হবে? আর সবশেষে আমিও তো। কথা শেষ করলো না আকাশ। বর্ষা আকাশের দিকে তাকিয়ে মুচকি হেসে বলে, কথাটা শেষ করলেন না যে? লজ্জা পেলেন বুঝি? আমি মোটেও লজ্জা পাই না। আকাশের কথা বলার ভঙ্গিমা দেখে শব্দ করে হেসে দেয় বর্ষা। একটু আগের এত দুঃখগুলো কিভাবে যেন পালিয়ে গেছে। আকাশ পলকহীন দৃষ্টিতে দেখে কিরূপ বিষাদের মেঘ ভেদ করেছে সূর্যের রশ্মির মতো বর্ষার উজ্জ্বল হাসির ছটা। এরকম দৃশ্যই যে সে জীবনের প্রতিটা মুহূর্তে দেখতে চায়। হঠাৎ মনে হলো বর্ষা একেবারে চুপ হয়ে গেছে। আকাশে একটু ঠিক করে দেখে বুঝলো বর্ষা ঘুমিয়ে পড়েছে। রাতও অনেক হলো। আকাশ নিজের কাঁধের উপর আস্তে করে বর্ষার মাথা নিয়ে নেয়, যাতে ঘুমের মধ্যে ব্যাঘাত না ঘটে। কাঁধ পেয়ে বর্ষা যেন আরেকটু গুটিসুটি করে ঘুমোতে লাগে। ঘুমন্ত বর্ষার মুখ দেখলো আকাশ, কি ভীষণ নিষ্পাপ এবং মায়াবী লাগছে। ঘুমিয়ে পড়লে নাকি মানুষকে শিশুসুলভ নিষ্পাপ দেখায়, এই কথাটা এতদিন শুনেছিল আকাশ, তবে আজ দেখাও হলো। বর্ষাকে বিরক্ত করা ছোট ছোট চুলগুলোকে আলতো স্পর্শে সরিয়ে দেয়। অদ্ভুত মোহনীয়তায় ছেয়ে গেছে মুহূর্তটা। দীর্ঘ 5 ঘন্টার পর ঘুম ভাঙল বর্ষার। ভোরের আলো একটু একটু করে ফুটতে শুরু করেছে। বর্ষা চোখ মেলে নিজেকে আকাশের কাঁধে মাথা রাখতে দেখে অবাক হলো। গঙ্গার ঘাটে কিভাবে পৌঁছালো প্রথমে সেটাও মাথায় এলো না। তারপর আস্তে আস্তে সব মনে পড়ে। আকাশের কণ্ঠে সজাগ হয় বর্ষা।
ঘুম হলো? হ্যাঁ, কিন্তু আমি কতক্ষণ যাবৎ ঘুমিয়েছি? ওই ধরুন 5 ঘন্টা। আমি এতক্ষণ ঘুমালাম? আমাকে তখনই ডাকেননি কেন? আর আপনি আপনি কি এতক্ষণ এভাবেই জেগেছিলেন? হ্যাঁ, জেগেই ছিলাম। বেশ দারুণ সময় কাটলো। সামনে গঙ্গার ঘাট, পাশে আপনি, ব্যাস আর কি চাই? আপনি একটা জাতা! বলে উঠে গেল বর্ষা। আকাশও উঠে যায়। আপনি যখন বলেছেন তখন নিশ্চয়ই। দুজনে পাশাপাশি হাঁটতে থাকে। বর্ষা হাঁটা থামিয়ে ধীর কণ্ঠে বলে, না, আসলে আপনি জাতা নন। আকাশ আবারও হেসে বলে, তাই? তাহলে আমি কি বলুন তো? আপনি ভালো। না, অনেক ভালো। কি জানি আপনার এত ঋণ আমি কিভাবে শোধ করব? একভাবে শোধ করা যেতে পারে। সেটা কি রকম? পরশুদিন আপনার সকাল থেকে সন্ধ্যার সময়টুকু আমায় দেবেন বর্ষা। সেদিন কোনো বিশেষ কিছু আছে? সেটা ওই দিনই জানাবো। তাহলে ওই কথাই রইল। কথা শেষ করে আকাশ হাত বাড়িয়ে দেয়। বর্ষা হেসে সেই হাতের ওপর হাত রেখে উত্তর দেয়, বেশ, ওই কথাই রইল। এবার দেখার বিষয় হলো সেদিন কি হতে চলেছে। আজ এত সকাল সকাল রান্নাঘরে কি করছো? মীনাক্ষীর গলা শুনে বর্ষা একটু চমকে যায়। পরপর নিজেকে স্থির করে বলল, একটু রান্না করছিলাম। কিছুক্ষণ পর বের হব আর কি। সে তোমায় দেখেই বুঝতে পারছি বের হবে। তা আজ তোমার অফিস নেই? ছিল, ছুটি নিয়েছি। কালকে বলেছিলাম না? হ্যাঁ, বোধ হয়। বয়স হয়ে যাচ্ছে, সব ভুলে ভুলে যাচ্ছি। তা কার সাথে যাচ্ছ? ওই তো এক বন্ধুর সাথে। তোমার তো কোনো বন্ধুর সাথে যোগাযোগ নেই বর্ষা? তাহলে হঠাৎ? না মানে, ওই আছে একজন স্কুলের বন্ধু। মীনাক্ষী হেসে ওঠেন বর্ষায় লুকানোর চেষ্টা দেখে। হাসি থামিয়ে বললেন, সত্যি আমার মেয়েটা মিথ্যে কথা বলা এখনো শিখল না। বর্ষা দ্বিধান্বিত কণ্ঠে উত্তর দেয়, আমি আবার কি মিথ্যে বললাম মা? তুমি কার সাথে যাচ্ছ আমি জানি। যাই হোক, ভালো করে ঘুরে এসো। জানলে কিভাবে? যার সাথে যাচ্ছ সে আমার কাছ থেকে অনুমতি নিয়ে তোমাকে নিয়ে যাচ্ছে। বর্ষার কেমন যেন একটু লজ্জা লজ্জা লাগলো, পাশাপাশি আকাশের উপর রাগ হলো। একবার তাকে বলতে পারতো বিষয়টা, অন্তত এভাবে মায়ের সামনে ধরা খেতে হতো না। আকাশকে ভালোবাসো? বর্ষার কর্মরত হাত থেমে যায়। এই প্রশ্নের উত্তর কি দেওয়া উচিত সে ভেবে পেল না। জানি না মা, আমি নিজেই এর উত্তর খুঁজতে খুঁজতে ক্লান্ত। মীনাক্ষী নিজের মেয়ের পাশে এসে দাঁড়ালেন। আকাশ খুব ভালো ছেলে। ওর চোখে তোমার জন্য ভালোবাসা দেখেছি, আর যেটা দেখেছি সেটা হলো সম্মান। আমার মনে হয় আকাশের মতো আর কাউকে তুমি পাবে না। আসলে কি বলো তো, ভালোবাসা পেয়ে যাওয়া সহজ হলেও সম্মান, সমর্পণ এই দুটো জিনিস পাওয়া খুব কঠিন। পারলে একবার ভেবে দেখো। বর্ষা দাঁড়িয়ে আছে মেইন রাস্তার একপাশে। পরনে একটা পানপাতা রাঙা 3 পিস, চোখে একটু কাজল আর কপালে কালো টিপ। চুলগুলো বেনুনি করা, মাঝে মধ্যে হাত ঘড়িতে সময় দেখছে। তখনই সম্মুখে একটি কালো বাইক এসে থামল। বর্ষা চেয়ে দেখে সবুজ রঙের পাঞ্জাবি পরা আকাশকে। সদ্য হেলমেট খোলায় অল্প কোঁকড়ানো চুলগুলো এলোমেলো হয়ে গেছে। চুলগুলো হাতের সাহায্যে ঠিক করতে করতে তাড়া দিচ্ছে বর্ষাকে বাইকে উঠে বসার জন্য, কিন্তু সেসব কথা প্রথমেই বর্ষার কর্ণগোচর হয় না। এক মনে আকাশকে দেখে যায় কিছুক্ষণ। কি হলো মিস, আমার প্রেমে পড়ে গেলেন বুঝি? বর্ষার সম্বিত ফেরে তখন। বাইকে বসতে বসতে বলল, বসে বসে ওসব স্বপ্ন দেখুন। স্বপ্ন তো সবসময় দেখি, কিন্তু একটু আগে যেভাবে আমাকে দেখছিলেন মনে হলো আপনি আমার প্রেমে পড়ে গেছেন। আমি কি আর অত সহজে প্রেমে পড়তে পারি? সেই তো মিস বর্ষা বসু বলে কথা। আবার বসু? থাক, আজকের দিনটা আপনাকে ক্ষমা করে দিলাম। বর্ষার কথায় আকাশের ভ্রু কুঞ্চিত হলো। বলল, কেন বলুন তো? কারণ হলো আজ আপনার জন্মদিন, আর সেটা আমি জানি। শুভ জন্মদিন মিস্টার অদ্ভুত। বর্ষা কথা শেষ করে একটা বড় সূর্যমুখী ফুল এগিয়ে দেয় আকাশের দিকে। আকাশ এখনও একটা ঘোরে রয়েছে। সে তবু হাত বাড়িয়ে ফুলটা নিল। বর্ষা আবারও বলে, সত্যি বলতে ওই টিপিক্যাল ঘড়ি, সেন্ট ওই সব দিতে আমার মন সায় দিল না। মনে হলো আপনার প্রিয় ফুল দেওয়া যেতে পারে, তাই আর কি। আকাশ একটু অদ্ভুতভাবে হেসে বলল, এই ফুল আমি সারা জীবন আগলে রাখবো। তবে সূর্যমুখী আমার প্রিয় ফুল, এ কথাটা নিশ্চয়ই দীপ্ত গাথাটা বলেছে। হ্যাঁ, সূর্যমুখী আমার প্রিয় ফুল নয়। যা, তাহলে আপনার প্রিয় ফুল কি? আর দীপ্তদা কি জানতো না সেটা? আমার বাড়ির বারান্দায় একটা সূর্যমুখীর গাছ আছে, তা দেখেই ভেবেছে হয়তো। আর আমার প্রিয় ফুল
সে তো আপনি। ফুল আর মানুষ এক হলো নাকি? পুরোপুরি না হলেও মিল কিছুটা রয়েছে। এই যেমন ফুল হলো চোখ আর মনের প্রশান্তি, আর আপনি হলেন আমার সর্বস্ব, সত্তা জুড়ে প্রশান্তির এক হওয়া। সেই দিক থেকে দেখা গেলে মানুষ ফুলের চেয়েও অনেক বেশি কিছু। আপনাকে একদম ঠিকঠাক নাম দিয়েছি। আপনি আসলেই একজন অদ্ভুত লোক। বর্ষার কথায় আকাশ হাসলো একটু। বর্ষা সেটা দেখল, মনে মনে ভাবল, এই মানুষটার হাসি কেন এত সুন্দর, কিন্তু উপর উপর গাম্ভীর্যতা বজায় রাখে। আচ্ছা, এখন আমরা কোথায় যাচ্ছি? দেখতেই পারবেন। আগে তো আপনাকে বাইকে দেখিনি। বাইক আমার একাকিত্বের সঙ্গী। যখন খুব একা লাগে তখন বাইক নিয়ে বের হই, এছাড়া নয়। বুঝলাম। জন্মদিন কি একা একাই পার করেন? বলা যায়। তবে সেটা আপনি কিভাবে বুঝলেন? অনুমান করলাম। নিন, হেলমেটটা পরুন। বাইকের হ্যান্ডেলে ঝোলানো হেলমেটটা খুলে বর্ষার কাছে দেয় আকাশ। বর্ষা সেটা পরে নেয়। ঠিকভাবে বসেছেন তো? হ্যাঁ, একদম ঠিক আছে। তাহলে যাওয়া যাক। কথা শেষ করে বাইক স্টার্ট দিল আকাশ। দুজনে রওনা হয় অজানা গন্তব্যের দিকে। অনেকটা পথ কাটলো নীরবে। মাঝে মধ্যে টুকটাক কথা হয়েছে, এই আর কি। গন্তব্যে পৌঁছালো তারা। বর্ষা মন্ত্রমুগ্ধের ন্যায় তাকিয়ে আছে সামনের বিশাল বিলের দিকে। আকাশ নামতে বললে নেমে যায়। এগিয়ে যায় অধিক স্পষ্টতার জন্য। অসংখ্য শাপলা ফুল ফুটে আছে দূর দূরান্তে। পাড়ে কিছু নৌকা বাঁধানো। বর্ষা মুগ্ধ চোখে চেয়ে থেকে বলল, কি সুন্দর। আকাশ বর্ষার দিকে নির্নিমেষ চেয়েছিল তখন। সেভাবে চেয়ে থেকেই বলল, হ্যাঁ, সুন্দর তো বটেই। বর্ষার কি যেন মনে করে আকাশের দিকে তাকালো। কিছুটা রাগান্বিত স্বরে বলে, আমি জায়গাটার কথা বলছি আর আপনি আমার দিকে তাকিয়ে আছেন? ও, এখানকার কথা বলছিলেন? হ্যাঁ, জায়গাটা তো সুন্দর, সুন্দর বলেই এনেছি। জায়গাটার নাম কি? বর্তির বিল। নামটা মনে থাকবে। নামটা মনে রেখে কি করবেন? কোনো একদিন আবার ঘুরতে আসবো এদিকে। তা কার সাথে আসবেন? আকাশের প্রশ্ন শুনে এবার যেন একটা সুযোগ পেল বর্ষা। মনে মনে খুশি হলেও মুখের ভাব স্বাভাবিক রেখেই বলে, কেন? আমার বরের সাথে আসব। বাহ, ভালোই তো। বর্ষা এবার একটু অবাক হলো। আকাশ এত স্বাভাবিক প্রতিক্রিয়া দিল কেন ঠিক বুঝতে পারে না। আপনার খারাপ লাগলো না? খারাপ কেন লাগবে? আমি তো বললাম বরের সাথে ঘুরতে যাব। তাতে আপনার খারাপ লাগলো না? বিয়ে তো আপনি আমাকেই করবেন, সেজন্য আলটিমেটলি আপনার বর আমিই হব, তাই খারাপ লাগবে কেন? বর্ষা কিছু না বলে শুধু চোখ ছোট ছোট করে চেয়ে থাকে। আকাশ সেটা দেখে হাসল, বলল, চলুন নৌকায় উঠি। আচ্ছা চলুন। দুজনে নৌকায় ওঠে। বর্ষা বাকরুদ্ধ হয়ে দেখতে থাকলো কিভাবে শাপলার সমুদ্র ভেদ করে এগিয়ে যাচ্ছে। আকাশের কণ্ঠে ফিরে তাকায়। বর্ষা, হ্যাঁ বলুন। দেখে আকাশের হাতে কয়েক শাপলা ফুলের তৈরি একখানা মুকুট জাতীয় কিছু। বর্ষা অবশ্য কিছুটা অবাক হলো তা দেখে। দেখি তো। কথা বলতে বলতে শাপলা ফুলের মুকুটটা বর্ষার মাথার ওপর ঠিকঠাক করে রেখে বেশ খুঁটিয়ে খুঁটিয়ে দেখল আকাশ। দেখুন, এবার শাপলার শোভা বাড়ল। বর্ষা চুপ রইল, কোনো কথাই উচ্চারণ করতে পারল না। শুধু নীরব দৃষ্টিতে চেয়ে থাকলো, নয়তো ফুলটাকে একবার স্পর্শ করলো। এসব কেমন স্বপ্ন স্বপ্ন লাগছে তার কাছে। আকাশ একটু চিন্তিত হয়ে বলল, কি হলো বর্ষা, আপনি চুপ কেন? ক্রাউনটা পছন্দ হয়নি? বর্ষা মাথা নাড়িয়ে কিছুটা আবেগী কণ্ঠে বলল, না না, খুব সুন্দর হয়েছে। এতই সুন্দর যে বলে বোঝাতে পারবো না। নৌকো চালানো বয়স্ক মাঝি বললেন, যাই বলেন দিদিমণি, দাদাবাবু কিন্তু আপনারে খুব ভালোবাসেন। বর্ষা সে কথা শুনে লজ্জা পায়। অন্যদিকে আকাশ আফসোসের সুরে বলল, আপনিও বুঝে গেলেন মাঝি কাকা, কিন্তু কেউ তো বুঝলই না। মাঝি আবারও হেসে বললেন, বুঝবে বুঝবে, মাইয়া মাইনসির মন পাবা এতই কি সোজা। যা বলেছেন। আকাশের এই হেসে হেসে কথা বলা দেখে রাগ হলো বর্ষার। তার যে লজ্জায় মাথা কাটা যাচ্ছে, সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই এই লোকের। নৌকা ভ্রমণ শেষে এখন দুজনে নিরিবিলি একটি স্থানে বসে আছে। বর্ষা সঙ্গে করে আনা খাবার বের করলো। আকাশের উদ্দেশ্যে বলল, আপনার জন্য পায়েস রেঁধেছিলাম, আপনি পায়েস খাবেন তো? আপনি যদি খাইয়ে দেন তাহলে খেতে পারি। আচ্ছা, খাইয়ে দিচ্ছি। বর্ষা খাইয়ে দেয়। আকাশ খুশি মনে তা গ্রহণ করলো। জানেন, সেই মা মারা যাওয়ার এতগুলো বছর পর আমি জন্মদিনে পায়েস খাচ্ছি। বর্ষা একটু বিস্মিত হয়ে বলল, কেন, দিদি কখনো করে দেননি? আকাশ শান্ত কণ্ঠে উত্তর দেয়, করেছিল। সদ্য মা চলে যাওয়ার পর তখন খুব রাগারাগি করেছিলাম। এরপর বোধ হয় আর পায়েস করার সাহস পাইনি।
বর্ষা দীর্ঘশ্বাস ফেলে। মনে পড়ে যায় অর্ষা চলে যাওয়ার পরবর্তী সময়টা। সেও এরকম রকচটা, সর্বোপরি মানুষের সাথে একেবারে মেশা বন্ধ করে দিয়েছিল। স্বাভাবিক জীবনে ফেরার পর দেখল আর একটাও বন্ধু নেই, সবাই দূরে সরে গেছে। তখন বুঝেছিল তার আসলেই কোনো বন্ধু কোনোদিন ছিল না। ভাবনা ছেড়ে পরিস্থিতি স্বাভাবিক করতে বর্ষা বলে, অনেক ভেবেছেন, এবারই পায়েসটা শেষ করুন। আপনার হাতের পায়েস কিন্তু দারুণ বর্ষা। বর্ষা মৃদু হাসে। আকাশকে দেখে বোঝা যাচ্ছে সে আজ কতটা খুশি। বর্ষা ভাবে এই বিষয়টা খুব স্বাভাবিক। সে অনেকের সাহায্য করেছে, কারোর মুখে হাসি ফুটিয়েছে, কিন্তু কোথাও যেন সবকিছু ভিন্ন। আজ অন্যরকম একটা স্বস্তি বোধ হচ্ছে। কি হলো মিস, কোথায় হারালেন? কোথাও না, শুধু পায়েস খেলেই তো হবে না, আর বাকি যা যা রান্না করেছি সেটাও তো খেতে হবে। আজ বোধ হয় আমাকে খাইয়ে খাইয়ে মারার প্ল্যান করেছেন। কিছুটা তেমনই, বলে হেসে ওঠে বর্ষা। সেই হাসি খুব নিবিড় দৃষ্টিতে অবলোকন করে আকাশ। প্রেমাচ্ছন্ন কণ্ঠে শুধায়, আমার সামনে এইভাবে হাসবেন না বর্ষা। কখন কোনো অঘটন ঘটিয়ে ফেলবো, তখন দোষ কিন্তু আমায় দেওয়া যাবে না। বিকেলে লাল নীল বেয়ারা রঙের মিছিল ইতিমধ্যে শুরু হয়েছে। টকটকে লাল সূর্য এই বুঝি ডুব দিল। পক্ষীদের নীড়ে ফেরার যত আয়োজন। একটা সুন্দর দিন কাটিয়ে বর্ষা আর আকাশ দুজনে ফিরছে। বর্ষার কিছু একটা মনে পড়াতে সে বলল, আকাশ, একটা জায়গা বলছি, সেদিকটায় যাবেন? হ্যাঁ যাব, বলুন। বর্ষা রাস্তা বুঝিয়ে দিলে আকাশ সেভাবেই নিয়ে আসে। দেখে সামনে একটা মাঠ। এখানেই আসতে চেয়েছিলেন? হ্যাঁ, বলে বর্ষা মাঠের ভেতরে চলে যায়। আকাশও তার পিছু পিছু আসে। দেখা গেল সেখানে কিছু বাচ্চা মিলে ফুটবল খেলছে। এই পড়ন্ত বিকেলের খেলাধুলা দেখে আকাশের ছোটবেলার কথা মনে পড়ে যায়। কতবার যে ক্লাস বাঙ্ক করে খেলতে গিয়েছে তার ইয়ত্তা নেই। বাবার কাছে প্রচণ্ড বকা খেত, কিন্তু মা সবসময় আগলে রাখত। বর্ষা ডাকে, আকাশের ভাবনায় ছেদ পড়ল। আকাশ, আমি একটু খেলতে গেলাম, আপনি আসবেন খেলতে? আপনার তো ফুটবল ভালো লাগে, যতদূর শুনেছি। ভালো লাগলেও ফুটবলের কাছে ফিরে যাওয়া হয়নি কোনোদিন। যেতে গেলেই পুরনো দিনগুলো কেমন চোখের সামনে ভেসে ওঠে। পুরনোকে নতুন করে একবার বেঁচে দেখার চেষ্টা করা গেলে কি খুব মন্দ হতো? আপনি ভেবে দেখুন, আমি গেলাম, তাড়াতাড়ি চলে আসব। বলে বর্ষা সেই সব বাচ্চাদের সঙ্গে ফুটবল খেলতে মত্ত হয়ে গেল। যতদূর মনে হলো এরা সবাই তার চেনা। আকাশ কিছুক্ষণ ঠায় দাঁড়িয়ে থেকে কি যেন ভাবল, আর দেখল বর্ষাদের খেলা। দেখতে বেশ ভালো লাগলো আকাশের। ইচ্ছে হলো তাদের সঙ্গে যোগ দিতে। তারপর আর কি, আকাশও খেলায় যোগ দিল। বাচ্চাদের সাথে খেলতে একটা অন্যরকম আনন্দ রয়েছে যদিও। বর্ষা মনে মনে বেশ খুশি হলো। কোনোভাবে যেন সে এটাই চেয়েছিল। কেন চেয়েছিল বা কী বৃত্তান্ত, এসব তার জানার মধ্যে পড়ে না। খেলার এক পর্যায়ে দুজন মুখোমুখি হয়। সময়ের কলতান তখন অনেকটাই থমকালো বোধ হয়। বল দেওয়ার ডাক আসাতে দুজনের সেই ঘোর কাটল। তবে আকাশ বল নিল না। বর্ষাতেই বলটা পায়ে নিয়ে হাসি মুখে তাকিয়ে চলে যায়। আর আকাশ থাকে প্রিয়তমার খেয়ালে মশগুল। চা খাবেন? বর্ষার প্রস্তাবে আকাশ খুশি হয়ে বলল, অবশ্যই খাওয়া যেতে পারে। আমার কাছ থেকে আপনার এখনো 2 কাপ চা পাওনা রয়েছে। প্রথম দিনটার কথা মনে পড়ে যায় বর্ষার, ফলে অল্প হাসল সে। হ্যাঁ, সে তো আছেই। সেদিন বোধহয় ইচ্ছা করে ধাক্কা মেরেছিলেন যাতে করে সিগারেটটা পড়ে যায়, তাই না? বলা যায়, বাই গডস গ্রেস। যেটা চেয়েছিলাম সেটাই হয়েছিল। খেলাধুলা শেষ হয়েছে। বেশ কিছুক্ষণ হলো দুজন চা নিয়ে এসে বসেছে মাঠের মধ্যেকার বাঁধানো এক কালো মার্বেলের সিটে। আকাশ ডাকলো বর্ষাকে। বর্ষা? হ্যাঁ, থ্যাংক ইউ। বর্ষা এবার আকাশের দিকে তাকালো। জিজ্ঞাসু দৃষ্টিতে চেয়ে থেকে বলে, থ্যাংক ইউ কেন? এত সুন্দর একটা দিনের জন্য? থ্যাংক ইউ তো আমার বলা উচিত। সুন্দর দিন তো আপনি আমাকে দিয়েছেন। সেটা বললে তো চলবে না, আর আমার অনেক কারণ আছে থ্যাংক ইউ বলার, বুঝেছেন? বুঝলাম। আচ্ছা আকাশ, একটা কথা বলুন। কি কথা? বর্ষা এবার শান্ত সুরে বলল, এই যে আপনি আমাকে এত সময় দেন, ভালোবাসেন, কিন্তু এগুলো করে আপনি কি পাবেন? দিন শেষে শুধুই দুঃখ। সত্যি বলতে আমি বোধহয় কোনোদিন আপনার ভালোবাসার সঠিক মূল্যায়ন করতে পারবো না। অথচ আপনার এমন কাউকে পাওয়ার কথা যে আপনাকে এক পৃথিবীর সম ভালোবাসা দিতে পারবে। আকাশ কিছুক্ষণ নীরব থেকে বর্ষার মুখ পানে চেয়ে থাকে। বর্ষার সে দৃষ্টি কোনো কারণে সইতে পারে না। অচিরেই মুখ নামিয়ে নেয়। শুনুন বর্ষা, আমায় যদি কেউ বলে একদিকে ওই আপনার কথা মতো এক পৃথিবীর সম ভালোবাসা, আরেক দিকে আপনি, সাথে যদি থাকে জনম ভরের দুঃখ, আমি কোনো দ্বিরুক্তি ছাড়া আপনার দিকেই যাব।
আর কি বলুন তো, আপনাকে ভালোবেসে আমি কি পেয়েছি সেটা শুধুমাত্র আমিই জানি। তাই এইসব উল্টোপাল্টা ভাবনা চিন্তা আপনি বাদ দিন। কথা শেষ করে আকাশ বর্ষার নাক আলতো করে টেনে দেয়। বর্ষা নিজের নাকে হাত রেখে বলল, এই আপনি আমার নাক টানলেন কেন? বেশি বেশি বোঝার জন্য। মানুষের ভালো চাইলেও দোষ? আমার ভালো থাকার সীমা আপনাকে ঘিরেই মিস। আমার ভালো যখন চাইছেনই তখন আপনি আমার হয়ে যান। আপনাকে কেন যে এসব বলতে গেলাম। তবে বুঝুন। আচ্ছা, আমরা এখানে কতক্ষণ বসবো? ও হ্যাঁ, অনেকটাই সময় হলো, চলুন উঠি। আপনাকেও তো বাড়ি ফিরতে হবে আবার। না মানে আপনি চাইলে কিন্তু পুরো সময়টাই এখানে থেকে যেতে পারি। আকাশের সহাস্য দৃষ্টি উপেক্ষা করে বর্ষার রাগী চোখে তাকিয়ে থাকে। তাতে অবশ্য আকাশের মধ্যে কোনো হেলদোল আসে না। দুজনেই সবে উঠেছিল, কিন্তু তৎমধ্যেই বর্ষাকে কেউ কাতর স্বরে ডাকল, বর্ষাদি। বর্ষা একবার সামনের দিকে তাকিয়ে দেখে মৌরিকে। মেয়েটাকে বেশ বিধ্বস্ত দেখালো। বর্ষা মেয়েটার কাছে এসে দাঁড়ায়। কি হয়েছে মৌরি? বর্ষাদি, বিশু মস্তান আবার ফিরে এসেছে। বর্ষা এবার অনেকটা গম্ভীর হলো। তুমি কিভাবে জানলে? আমার সাথে। কথাটা শেষ করতে পারে না মৌরি। বর্ষার যা বোঝার সে বুঝে নেয়, বলে, ভেঙে পড়ো না, শক্ত থাকো। ওকে কোথায় কখন দেখতে পাও? 5 নম্বর রাস্তায় রোজ দুপুর থেকে বসে থাকে। তবে সাবধান বর্ষাদি, এখন কোনো এক এমপির চামচা হয়েছে, এই কারণে কেউ মুখ খুলতে পারছে না। বুঝেছি মৌরি, তুমি কি এখন এখানেই থাকবে? হ্যাঁ বর্ষাদি। বেশ, তাহলে আসি আজকে। বলে বর্ষা আকাশকে সঙ্গে নিয়ে মাঠ থেকে বের হয়ে আসে। অন্যদিকে বর্ষার যাওয়ার পানে ছলছলে চোখে তাকিয়ে থাকলো মৌরি। বিড়বিড় করে বলল, আমায় ক্ষমা করো বর্ষাদি। বর্ষা মাঠের বাইরে এসে কিছুটা দূরে দাঁড়িয়েছিল। দেখে বোঝা যায় খুব চিন্তায় মগ্ন। তবে আকাশের কণ্ঠ শুনে ভাবনা বেশিক্ষণ টেকে না। বর্ষা? হ্যাঁ। কি ভাবছেন এত? কিছু না, মানে অনেক কিছুই। আচ্ছা, এই বিশু মস্তানটাকে যে আমাকে নাকে আঘাত করেছিল সে? বলেন কি? হ্যাঁ। আচ্ছা, এসব বাদ দিন, এবার চলুন, দেরি হয়ে যাচ্ছে। বর্ষার তাড়াহুড়ো করা বিষয়টা আকাশ বুঝতে পারে, কিন্তু কিছুই বলে না। কোথায় ছিলে? আকাশ নিজের কক্ষে যেতে নিচ্ছিল, এমন সময় বাবার কণ্ঠ পেয়ে থেমে যায়। সরাসরি তাকিয়ে বলে, ছিলাম বাইরে। জন্মদিনে বাড়িতে না থেকে বাইরে কি কাজ তোমার? আকাশ হাই তুলতে তুলতে নির্লিপ্ত কণ্ঠে বলে, বাড়িতে থেকে কি করব? কেন, আমার সঙ্গে সময় কাটাবে? বাবার কথায় শব্দ করে হেসে ওঠে আকাশ, যাকে বলে বিদ্রুপ মিশ্রিত হাসি। বলল, সময় এই জিনিসটা আপনার আছে? কই, কোনোদিন জানলাম না তো। তা যেসব জন্মদিনে আপনার জন্য অপেক্ষা করে থাকতাম, তখন আপনি কোথায় থাকতেন? সময় তখন হতো না। শিকদার নিঃশ্বাস ফেলে বললেন, কাজের ব্যস্ততা থাকতো। ধরে নিন এখন আমিও ব্যস্ত। বলে চলে যেতে নিচ্ছিল আকাশ, তবে আবারও থামতে হলো তাকে। দাঁড়াও, তোমার কিসের ব্যস্ততা আমার জানা আছে ভালো করে। আজ কার সঙ্গে ঘুরছিলে? সেসব আপনি জেনে কি করবেন? কোনো রকম কাটানোর কথা না বলে সত্যিটা স্বীকার করো, নাকি সেই সৎ সাহসও নেই? ঠিক কোন সত্যিটা আপনি শুনতে চাইছেন? আজকাল একটা মেয়ের পিছু পিছু ঘুরছো, তুমি কি ভাবো আমি কোনো খবর পাবো না? আমি কখন বললাম খবর পেতে পারেন না? নিশ্চয়ই পেতে পারেন। সাথে এটাও জেনে রাখুন, সেই হবে আপনার একমাত্র পুত্রবধূ। ওই মেয়েকে আমি পুত্রবধূ হিসেবে মেনে নেব এমনটা ভাবছো কি করে? তুমি কোথায় আর ও কোথায়? তুমি এই সব কিছুর মালিক, আর ওই মেয়েটা জাস্ট একটা সামান্য এমপ্লয়ি। আর এই ধরনের মেয়েরা কতটা সুবিধাবাদী হয় তোমার তো সেই খবর নেই, কিন্তু আমার জানা আছে। বাবার কথাগুলো ঠিক নিতে পারল না আকাশ, রাগে গর্জে উঠল সে। ব্যাস, অনেক হয়েছে। ওই মেয়েটা বলে কি লাগিয়ে রেখেছেন? সম্বোধন করলে বর্ষার নাম নিয়ে সম্বোধন করবেন। আর কি বললেন? আমি আপনার ওই অফিসের মালিক আর বর্ষা একজন এমপ্লয়ি, সেজন্য ডিফারেন্স ক্রিয়েট হয়ে যাচ্ছে, তাই তো? তাহলে শুনে রাখুন, আমি আপনার ওই কোম্পানির 1% দাবিদার নই। কোনোদিনও আমি আপনার কোম্পানির মালিকানা নেব না। আর বর্ষা কেমন সেটা আপনি অস্বচ্ছ দৃষ্টি দিয়ে কখনোই দেখতে পাবেন না। কথা শেষে দ্রুত গতিতে প্রস্থান নেয় আকাশ। গিয়ে নিজের ঘরের দরজা শব্দ করে বন্ধ করল। অতএব পেছনে ফেলে রেখে যায় একজন স্তব্ধ মধ্যবয়স্ক মানুষকে। মাথার ওপর সূর্যের বিকিরণ কখনো কখনো মেঘেদের আড়ালে ঢেকে যায়। নির্জন পথ দেখে মনে হয় কেউ কোথাও নেই। রবিবারের এই একটা স্তব্ধ দুপুর। বর্ষা বের হয়েছে একটা ট্র্যাক স্যুট পরে, হাতে একটা রড। মৌরির কথা মতো বিশুকে এই সময়টাতেই পাবে। এবার তাকে একটা উচিত শিক্ষা বর্ষা দিয়েই ছাড়বে। মনে মনে এমনটাই ঠিক করে রেখেছে, কিন্তু বিষয়টা যতটা সহজ মনে করছে তত কি আর সহজ হবে? 5 নম্বর রাস্তায় এসে পৌঁছালো বর্ষা।
ভেতরে অল্প ভয় ভয় বোধ হচ্ছে। এর আগে কখনোই সেভাবে ভীতি বোধ করেনি, তবে আজ কেন হচ্ছে। দেখল বিশু একা নিজের বাইকে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। ফোনে কি যেন খুব মন দিয়ে দেখছে আর বিদঘুটে হাসি হাসছে। বর্ষার প্রচণ্ড রাগ হলো। বেশি কিছু না ভেবে সেদিকে এগিয়ে গেল। বিশু ফোন থেকে মুখ তুলে বর্ষার দিকে তাকায়, কৃত্রিম বিস্ময় দেখিয়ে বলে, আরে সুন্দরী দেখি, নিজেই ধরা দিয়ে দিল। কত বছর পর দেখছি তোকে, সাথে দেখি রড নিয়ে এসেছিস। মৌরির গায়ে কেন হাত দিয়েছ? আমার কাছে আগেরবার মার খেয়ে শিক্ষা হয়নি তাই না? আজ তবে নতুন করে তোমায় পাঠ পড়াবো, তারপর দেখব কতটা নোংরামি তোমার মধ্যে অবশিষ্ট থাকে। বিশু হা হা করে হেসে ওঠে। বর্ষার আগের মাথায় টের পায় না, কেউ তার পেছন হতে ক্রমশই তার দিকে এগিয়ে আসছে। তুই কি ভাবছিস তোর ওই লাথি আমি ভুলে যাব? আরে তোকে তো আমিই ডেকে এনেছি, তুই যে কি বিপদে পড়েছিস আজ, আহারে। অন্যদিকে আকাশ হন্তদন্ত হয়ে আসছে, সাথে মিতুও রয়েছে। আকাশের এত অস্থিরতার কারণ বুঝতে পারে না মিতু। মনে মনে ভাবল আকাশদা হঠাৎ 5 নম্বর রাস্তায় গিয়ে কি করবে। পরপর মিতুর মনে পড়ে বিশু মস্তানের কথা। একটা জায়গায় এসে খটকা লাগে, বর্ষাদের কোনো বিপদ হলো না তো? ওই যে আকাশদা, এই গলিটা পেরোলেই 5 নম্বর রাস্তা চলে আসবে। ধন্যবাদ মিতু, তুমি এখন বাড়ি ফিরে যাও, আর এখানে থেকো না, বলে আকাশ চলে যায় সেদিকে। মিতুর ভেতর একটা ভয় থেকেই যায়, ফলে সে যেতে পারল না, একটু আড়ালে থাকলো। আকাশ রাস্তায় আসার পরপরই দেখতে পেল কাঙ্ক্ষিত নারীকে। তবে চোখ গেল বর্ষার পেছনে থাকা বিশালাকায় লোকটার ওপর। লোকটার হাতে একটা রামদা, এক্ষুনি বোধহয় বর্ষাকে প্রহার করবে। বর্ষা বলল, কিসের বিপদ, কি করবে তুমি? বিশু চোখের মাধ্যমে কিছু একটা ইশারা করে, যেটায় বর্ষা স্পষ্টত বুঝতে পারে তার পেছনে কেউ আছে। এমন পরিস্থিতিতে কি করতে হয় সেটা সে জানে, তাই অপেক্ষা করলো সঠিক সময়ের। কিন্তু পেছনে হঠাৎ মারপিট শুরু হওয়াতে হকচকিয়ে ওঠে বিশু। বর্ষা অবাক হয়ে পেছনে মুড়ে তাকায়। আকাশ ওই রামদা হাতে লোকটাকে মারছে গায়ের জোরে। লোকটা রামদা চালানোর চেষ্টা করলে আকাশ তার সেই হাত মুচড়ে ধরে, একটা সজোরে লাথি মারে। মারপিটের এক পর্যায়ে লোকটার হাত দিয়ে রামদা পড়ে যায়, তাতে আকাশ আরও ভালো করে মারার সুযোগ পেল। এত মার খেয়ে শেষে লোকটা মাটিতে লুটিয়ে পড়ে। বিশুর এসব দেখে ভয় হতে শুরু করলো। বর্ষা তখনও বিমূঢ় দৃষ্টিতে চেয়ে আছে আকাশের দিকে। হাতের এক স্থানে অল্প কোপ লাগায় গলগল করে রক্ত ঝরছে, তবে সেটার প্রতি আকাশের কোনো ভ্রুক্ষেপ দেখা গেল না। আকাশ বর্ষাকে জিজ্ঞেস করলো, কোনটা বিশু? বর্ষা বিশুর দিকে তাকালে আকাশ তার প্রশ্নের উত্তর পেয়ে যায়। আকাশকে বর্ষার হাত থেকে রড নিতে দেখে বিশু ভয়তে পালানোর চেষ্টা করে, কিন্তু পারে না। আকাশ মারতে থাকলো, এক নাগারে বলে যায় কিছু কথা। বর্ষাকে মারার চেষ্টা করে তুই কি ভুল করেছিস সেটা তুই আজ বুঝবি। মেয়েদের গায়ে হাত দেওয়া, তাই না? আজ সব হিসাব নেব হারামজাদা, আজ তোর একদিন কি আমার একদিন। অবস্থা বেগতিক দেখে বর্ষার হুঁশ ফেরে, তড়িঘড়ি করে আকাশকে থামাতে যায়। কি করছেন আকাশ, ছাড়ুন ওকে, নইলে মরে যাবে। মরলে মরুক। আকাশের যে কোনো হুঁশ নেই সেটা বুঝতে পারল বর্ষা। অনেক কিছু বলল, থামানোর চেষ্টাও করা হলো, তারপরও কোনো হেরফের লক্ষ্য করা গেল না। অবশেষে উপায়ন্তর না পেয়ে বর্ষা জড়িয়ে ধরল আকাশকে। ঘটনার আকস্মিকতায় আকাশের হাত থেকে রড পড়ে যায় পিচের সড়কের উপর। রাগের অগ্নিশিখা ধীরে ধীরে নিভে যায়। আকাশ স্বাভাবিক হয়েছে তাই বুঝে বর্ষা ছেড়ে দিল তাকে। ইতিমধ্যে কিছু লোকজন জমা হয়েছে, তারা নানা রকম কথাবার্তা বলছিল, কিন্তু দুজনের কারোরই তাতে ভ্রুক্ষেপ নেই। মিতু এবার আসলো সামনে। ভয়তে মেয়েটার বুক ধুকফুক করছে। হঠাৎ করে তার আকাশকে ভয় হতে লাগলো। এমন প্রেমিক মানুষ এতটা নির্মমভাবে কাউকে মারছিল সেটা যেন ভাবতেই পারছে না। বর্ষা আকাশকে উদ্দেশ্য করে বলল, আপনার হাত থেকে রক্ত ঝরছে, চলুন ফার্স্ট এইড দিতে হবে। ওইসব নিয়ে আপনাকে ভাবতে হবে না। আকাশ জনসমাগম পেরিয়ে চলে যাচ্ছিল, তৎমধ্যে মিতুকে চোখে পড়ে। মিতু, তুমি বাড়ি যাওনি? মিতু আকাশের কণ্ঠ শুনে অপ্রস্তুত হয়ে যায়, তাও কোনো রকম সামলে বলে, হ্যাঁ গেছিলাম, আবার এসেছি। ও, এসেছো যখন তোমার দিদিকে নিয়ে যেও, একটু জিজ্ঞেস করে নিও সে ঠিকঠাক আছে কিনা। আচ্ছা আকাশদা। আকাশ চলে যাওয়ার পরপরই বর্ষা আসে। মিতুকে জিজ্ঞেস করলে মিতু আকাশের বলা সব কথাই ব্যক্ত করে। বর্ষার নিজেকে বড্ড অপরাধী মনে হয় তখন। সে ছুটে যায় আকাশের কাছে। বর্ষাকে দেখেও না দেখার ভান করে আকাশ। বর্ষার নয়ন অশ্রুসিক্ত হলো, জড়ানো কণ্ঠে বলল, আকাশ প্লিজ এভাবে চলে যাবেন না, অন্তত হাতের ক্ষতটা। কথা শেষ করতে পারল না বর্ষা, তার আগেই আকাশ তাকে ঝাপটে জড়িয়ে নিল, বাহুবন্ধনে আবদ্ধ করল।
শেষে অসহায় কণ্ঠে শুধায়, সরি বর্ষা, আজ অনধিকার চর্চা করেই ফেললাম। আজ আমি ঠিক কতটা ভয় পেয়েছিলাম সেটা আমার বলে বোঝানোর ক্ষমতা নেই। এই কারণে আপনাকে আমি কোনোদিন ক্ষমা করতে পারবো না। বর্ষা ওই অবস্থাতেই বলল, ক্ষমা করতে হবে না, তবে আমার যা হবার হতো। তবে আপনি কেন আসতে গেলেন? আপনার কিছু হলে তখন কি হতো ভেবে দেখেছেন? তেমন কিছুই কি হয়েছে? হয়নি তো। যেটা হয়নি সেটা নিয়ে ভাববেন না। তবে ফার্দার যেন এভাবে একা একা যেতে না দেখি। আর জেনে রাখবেন, আপনার কিছু হলে আমিও আর বাঁচব না। আকাশের কথা শুনে বর্ষার চোখ দিয়ে টপ টপ করে জল গড়িয়ে পড়ল। আকাশ বর্ষাকে ছেড়ে তার ক্রন্দনরত চেহারার দিকে তাকায়। বর্ষার চোখে জল মুছে দেয় আকাশ, কিন্তু তাতেও সেই কান্না থামে না। এইভাবে মুখ লাল করে কাঁদতে থাকলে আপনার ওই ফোলা ফোলা গালে চোখে কিন্তু টুপ করে চুমু খেয়ে নেব, সেটা কি ভালো হবে? বর্ষার কান্নার সাথে সাথে থেমে যায়। লজ্জায় আড়ষ্ট হয়ে উঠলেও সেটা প্রকাশ করল না। মিছে রাগ দেখিয়ে বলল, এত কিছুর পর এইসব কথা এখনও আপনার মুখে আসছে কি করে জানি না। আপনার হাতটাকে কি সেপটিক করবেন? তাড়াতাড়ি ডাক্তারের কাছে চলুন। বর্ষা আকাশকে চিকিৎসালয়ে নিয়ে আসে। আকাশের জন্য বাইরে অপেক্ষা করে বর্ষা। মনে মনে ভাবে, আজকে কেমন ঝড়ের গতিতে সব কিছু ঘটে গেল। চলুন বর্ষা, আপনার হাতে কি সেলাই পড়ল? অনেকটা কেটে গেছে, তাই ডাক্তার সেলাই করে দিল। বর্ষা নিঃশ্বাস ফেলল। আকাশের দিকে চেয়ে থেকে বলে, আমাকে কেন এত ভালোবাসলেন বুঝতে পারি না আমি। আমার মধ্যে তো এমন কিছুই নেই যাতে করে এত ভালোবাসা আসতে পারে। তাহলে কেন আকাশ, কেন আমায় এত ভালোবাসলেন? এই ভালোবাসার যোগ্য তো আমি নই। আকাশ বর্ষার মুখ নিজের দুহাতের মাঝে নেয়। মায়াদ্র দৃষ্টিতে তাকিয়ে থেকে উত্তর দেয়, আমার কাছে এটাও কম মনে হয় বর্ষা। সম্ভব হলে আরেকটু বেশি ভালোবাসতাম। এমন ভালোবাসাই তো কেউ কল্পনা করতে পারে না। আপনি আবার বলছেন এর চেয়ে বেশি ভালোবাসাও নাকি হয়? আকাশ আর কথা বলে না, অপলক চেয়ে থাকে নিজের প্রণয়নীর পানে। বক্ষ প্রান্তে হওয়া তখনকার ভয়ের উচাটন এখন নেই। আছে কেবল একরাশ প্রশান্তি। কি মায়ায় বাধা পড়েছে সে, যেখান থেকে মুক্তি তো নেই, বরঞ্চ একটু একটু করে আরেকটু ডুবে যেতে হচ্ছে প্রতিনিয়ত। নীরবতা ভঙ্গ করে আকাশ দুষ্টুমির স্বরে বলল, সে সময় আমাকে থামানোর ওই কৌশলটা কিন্তু দারুণ ছিল। আর কোনো পথ রেখেছিলেন আপনি? দুজনের কথাবার্তার মাঝে বৃষ্টি শুরু হয়ে যায়। আকাশ একটা শেডের তলায় দাঁড়ালেও বর্ষার সঙ্গে এলো না। বর্ষাকে খোঁজার জন্য সামনের খালি রাস্তায় চোখ বোলালো আকাশ। সঙ্গে সঙ্গে তার দৃষ্টি থমকে যায়। বিমুগ্ধ নয়নে চেয়ে থাকে বর্ষণ বিলাসিনীর পানে। বর্ষা তখন চোখ বন্ধ করে প্রতিটা জলবিন্দুকে অনুভব করতে ব্যস্ত। আকাশ খালি গলায় গুনগুনিয়ে ওঠে, যা অবশ্য শোনা হয় না বর্ষার। আমি দূর হতে তোমারেই দেখেছি, আমি মুগ্ধ হয়ে চোখে চেয়ে থেকেছি। আজকের পর্ব এই পর্যন্তই থাক। এর অন্তিম পর্ব আজ সন্ধ্যে 7:30টায় আমি আপলোড করে দেব। আর হ্যাঁ, সবাইকে জানাই শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বড়রা আমার প্রণাম নেবেন, আর ছোটরা এবং আমার সমবয়সীদের জন্য অনেক অনেক ভালোবাসা রইল। ধন্যবাদ। আসি তাহলে, ভালো থাকবেন সবাই।